আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই এন মোহাম্মদ। সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি, তবে আজকে আমাদের আলোচনার বিষয় একটু ভিন্ন। আমরা আজকে অভিবাসন নিয়ে কথা বলতে চাই। প্রায় এই যে বিভিন্ন জায়গায় অভিবাসীদের নানান দুঃখ কষ্ট, তার চেয়ে বড় কথা সম্প্রতি ২৫০ জন মানুষ সাগর জলে পাড়ি দিতে গিয়ে তারা নিখোঁজ, এখন আসলে ওই অর্থে মৃতই বলা যায়। সেই বিষয়ের পাশাপাশি এই সমস্যা, সংকট এবং সমাধানের উপায় নিয়ে আমরা আলোচনা করব, এবং এই আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি এরই মধ্যে রয়েছেন। তাদের সাথে শুরুতে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব আসিফ মুনির, অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব শরীফুল ইসলাম হাসান, সহযোগী পরিচালক ব্র্যাক, আপনাকে আলোচনায় স্বাগত। এবং আমাদের সাথে স্টুডিওর বাইরে থেকে একজন উপস্থিত এরই মধ্যে হয়তো যুক্ত রয়েছেন, আমরা তার সাথেও পরিচিত হইনি, মোহাম্মদ জহির, মহেশখালী, কক্সবাজার থেকে। তাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবেন। যেটি আসলে বলছিলাম যে আন্দামান সাগরে একটা ট্রলার ডুবে প্রায় ২৫০ জন নিখোঁজ, এর মধ্যে একটা বড় অংশই বাংলাদেশি এবং রোহিঙ্গা শরণার্থীর কথাও রয়েছে, তবে সংখ্যাটি এখন স্পষ্ট নয় বাংলাদেশি কতজন বা, এবং তাদের ধারণা করা হচ্ছে তারা সবাই মারা গেছেন। এরকমের এই যে ঝুঁকিপূর্ণ অভিবাসন, এরকমের একটি অভিবাসনের থেকে ফিরে আসা একজন, যার কথা বলছিলাম, পরিচয় করে দিচ্ছিলাম, আমাদের সাথে রয়েছেন একজন সার্ভাইভার, যিনি কক্সবাজারের মহেশখালী থেকে, মোহাম্মদ জহির। একটু তার কাছে যুক্ত হতে চাই, তার কাছ থেকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনে আসতে চাই। জহির, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন, আপনার কাছ থেকে আপনি যেই অবস্থা থেকে ফিরে এসছেন সেই অবস্থার পরিস্থিতি বা সেই অবস্থাটা কেমন ছিল সেটি একটু জানতে চাই। আমি যখন ধরা পড়ছিলাম, তো আমাকে যোগাযোগ করতে দেয় নাই, কিচ্ছু দেয় না। মোবাইল, আমার পাসপোর্ট ছিল, পাসপোর্টটা নতুন ভাবে করেছিলাম, কিন্তু ভিসা লাগাইতে পারে নাই। সরকার 2023 বন্ধ রাখছিল, যারা 2023 ডিসেম্বরে গেছে ওদেরটা বন্ধ রাখছিল, কিন্তু পাসপোর্টটা কিন্তু ভিসা লাগায় না, এমনি কসম ছিল। কিন্তু যখন আমাকে জেল আটকাইছে, তো মোবাইল, মানি ব্যাগ, সব পাসপোর্ট সবকিছু রাখতে করে যাওয়ার সময় দেবে, কিন্তু আসার সময় কিন্তু পাসপোর্টটা দেয় নাই, ওটা হারিয়ে গেছে, এরকম করেছে। কিন্তু জেল কাটাটা অনেক কষ্ট। জেল কাটা সেখানে কি রকমের কষ্ট, মানে কষ্ট অনেক বলছিলেন, কোন ধরনের নির্যাতনের শিকার আপনি হয়েছিলেন? কষ্ট তো শেষ নাই। কষ্ট বলতে গেলে পৃথিবীতে বরাবর মালয়েশিয়ার জেলের মতো জেল আর আছে কিনা আমার জানা নাই, এইরকম কষ্ট। আচ্ছা, খাবারটা বলবো কি, থাকারটা বলবো কি, কোনো কথাই বলতে পারে না। যতদিন আপনাকে সাজা দেবে, বাড়িতে একটা টেলিফোনও করতে পারবেন না। আচ্ছা, আপনি গেলেন কিভাবে? মানে আপনি যে সেখানে গেলেন, তো যে আপনাকে কষ্টের মধ্যে যে পড়তে হলো, কিভাবে গেলেন আপনি ওই পর্যন্ত, কিভাবে গেলেন? যাওয়ার সময় তো ট্রলার গেছিলাম। ট্রলার গিয়েছিলেন, মানে কত টাকা দিয়েছিলেন, কার সাথে কথা হয়েছিল, কয় টাকা দিতে হবে বলে দিতে, তারা কয় টাকা চেয়েছিল, কিভাবে, কোন কাজের জন্য আপনাকে নিচ্ছিল? না, আমাদেরকে এরকম বলেন, আমাদেরকে মনে করে একটা গ্রামে এই অনেকগুলো এরকম ছোট ছোট দালাল থাকে, আমরা তো জানতে পারি না। সাধারণ মানুষ হিসেবে কথা বলতে, ভাই মালয়েশিয়া যেতে পারবেন একজন সহসে, কিচ্ছু লাগবে না, 2-3 দিন পরে চলে যেতে পারবা, তোমার টাকা পয়সা দেওয়া লাগবে না, এখানে যে 2 লক্ষ টাকা দিলে হবে, যেতে পারবা, এখানে যাইলে তো কাজ করতে পারবা, অনেক লোক আছে, এটাই অনেক কিছু বলে নিয়েছে। আমি হঠাৎ করে কয়েকদিন ভাবছি যাই নাই, যেহেতু আরো অনেক লোক যাচ্ছে, আমি বাসাতেই বলি নাই আমি যে মালয়েশিয়া যাব। কিন্তু ওরা কিন্তু বলছে তোমার টাকা দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, আমরা ব্যবস্থা করে দেবো সবকিছু, তুমি খালি চলে যাও। আর ওইখানে পৌঁছে গেলে আপনাকে যদি ফোন দিয়ে বাড়িতে কথা বলবে, টাকা দিবে, আর কোনো সমস্যা হবে না। সেই সময় কিন্তু আমার বাড়িতেও টাকা ছিল না, আর্থিক অবস্থা অনেক খারাপ। এই গেছি, ওরা প্রথমে কক্সবাজার নিয়েছে, কক্সবাজার থেকে আবার টেকনাফ নিয়েছে, টেকনাফ থেকে আবার রাজ বর্ডার শাহপুদ্বীপ কয়, ওইখানে নিয়ে গেছে, 2 দিন এই জায়গায় রাখছে। আর 2 সন্ধ্যায় বলে হয়তো আজকে বর্ডার গার্ড থাকবে না, ওরাই জানে, আমরা তো জানি না। ওরা বলছে আজকে বর্ডার গার্ড থাকবে না, আজকে ফ্রি আছে, আজকেই উঠে দিই। প্রথমে একটা ছোট্ট নৌকা দিয়ে উঠেছে, ওইখানে আবার একটা বড় শিপে
উঠেছে, রাখছে এখানে 2-3 দিন। প্রত্যেকদিন লোক সন্ধ্যা হলে লোক নিয়ে আসে এখানে উঠায়। হঠাৎ করে 7 দিন পর কয় কবে আজকে তলা সাইরে দেবে সন্ধ্যাবেলায়। ঠিক 4টা মতো হয়েছে, বর্মান নেভি এসা ওই বোটটা আটকে ফেলেছে। আজকে তো অস্ত্র টস্ত্র ধরছে সবাই রে, আমরা মনে করছি আজকে এতে মরে যাবে, কারণ ওরা অস্ত্র ধরছে, আমরা তো অনেক ভয় পাইছি। এই বেল ঢুকার কিছু 10-20 মিনিট আগে এরকম টাইমে আরেকটা ছোট্ট টলার ডেকে ওইখানে উঠে দিছে। ওইখানে আছিল মনে করো 200-300 লোক, ওই ছোট্ট বোটা ছিল 200-300 লোক, প্রায় 600-র উপর হবে একটা ছোট্ট বোটে। সবাই উঠেছে, বোটটা মনে করে ডুবে যাবে এই অবস্থা। এই অবস্থা দিয়ে নিয়ে নিছে, খাবার দাবার খেয়ে দেয় নাই। মানুষ অল্প অল্প কিছুটা 200 টাকার করে খাওয়ার নিয়েছিল, যার যারটা টাকা আগে, কিন্তু খাইতে দেয় নাই। অনেক কষ্ট করে তাহলে আমি পৌঁছে গেছে 5 দিন পর। ওইখান থেকে আবার হাইটে হাইটে জঙ্গলে জঙ্গলে রাইতেলে নিয়ে যায়, দিনেলে নেয় না। এরকম অবস্থা করতে করতে 10 দিন মতো লাগছে। একটা গভীর জঙ্গলে নিয়ে গেছে। ওই গভীর জঙ্গলে নিয়ে এখানে অনেকগুলো বড় বড় টাম্বু টাকি টাকি লোকজন, অনেকগুলো দালালের লোক আছে এখানে রাখছে। দেখে আবার দালালে এখানে মারামারি দিছে। আরেক দালাল এগুলো আমার লোক, ও বলছে এগুলো আমি কিনে নিয়েছি। ওদের ভিতর অনেক সমস্যা। তারপর আমাদেরকে রেখে দিছে। 1 মাস পর হয়েছে, একবার টেলিফোন করতে দিচ্ছে, টেলিফোনটা খানে দিয়ে অনেকগুলো লোকে মারধর করে। বাড়িতে এখন বলো, টাকা দিতে বলো, নাহলে জবাই করে দেবে, নাহলে মারি ফেলাবো, অনেকগুলো বলে মারতে থাকে। ওই বিশ্বাসের উপর টাকাগুলো দিতে হয়। তো বাড়িতে যখন ফোন করে বলবে এই নম্বরে টাকা দিতে হবে, আর গালাগালি করে, অনেক খারাপ অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, ওদের টাকা দিতে হবে। বিশ্বাস করে দে, অনেকের টাকা তো মেরে দে, টাকা পায় নাই, এটা পায় নাই আর কি। অনেক লোকের বলে টাকা পেয়ে গেছি, এর পরে 10-20 জন একসাথে ওরা দেখে টাকা পায়, বর্ডার খরচ করার জন্য ওরা বসে থাকে। কোন সময় ওরা বড় খরচ করবে, কিভাবে করবে, অনেক কষ্ট করে বর্ডার খরচ করে মালয়েশিয়া পার করে। তারপর ওইখানেও অনেক কষ্ট, আরেকটা করে নিয়ে যায়, জি। ওইখানেও আরেক দালালে আটকাইয়া টাকা পয়সার জন্য আবার চাপ দেয়। তো আমরা তো বলছি ভাই টাকা তো দিয়ে দিছি, ওইখানে 2 লক্ষ টাকার কথা বলে নিয়ে যায়, 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা, মানে ওরা যা চায় তাই দিতেই হবে, কারণ এটা কোনো আর সীমাবদ্ধ থাকে না। ওদের হাতে যখন মানুষটা যায়, টাকার কোনো আর সীমাবদ্ধ থাকে না, ওরা যা দাবি করে তাই দিতে হবে, করার কিচ্ছু নাই। আবার ওদিকে রিসিভ কেনা নিয়ে এখানে আরেকটা ভোগান্তি, ওর কাছে যখন লোকটা দিয়ে ওদের দায়িত্ব শেষ। যে আমি আপনার থেকে আবারও শুনবো, আপনার কাছে, আপনি আমাদের সাথে থাকুন, আপনার থেকে আরেকবার আমরা শোনার চেষ্টা করবো আপনি কিভাবে ফেরত আসলেন, ধরা পড়লেন, আপনি বলছিলেন, এরপরে কিভাবে ফেরত আসলেন সেটি একটু জানবো। আমরা একটু স্টুডিওতে আসি, আমাদের সাথে আসিফ মনির, একটু আপনার কাছ থেকে জানতে চাই। উনি বলছিলেন 2-3 লাখ টাকা লোভের কথা, এরকমের লোভ দিয়ে নিয়ে যাওয়া হয়, এবং আমরা দেখি যে যেটি আমরা শুরুতে বলছিলাম যে ট্রলার ডুবে 250 জন, এই সব জায়গায় যারা একটু উন্নত বিশ্বে যাওয়ার চেষ্টা করেন, সেখানে বোধ হয় 18 লাখ 20 লাখ, শরীফ ভাই হয়তো আরও ভালোটা জানবেন, এই পরিমাণ টাকার দিতে হয়, বিভিন্নভাবেই জোর করে নেয় বা নিয়ে যাওয়ার পরে পরিবারের কাছ থেকে নেয়। এই যে টাকা, বড় অঙ্কের টাকাও যে গেল, আবার মানুষও বিপদে পড়লো, এই ভয়াবহতাটা আসলে মানে কতদিন ধরে চলতেই থাকবে? আমরা কেবল বলতেই থাকবো, আপনারা বলতেই থাকবেন? ধন্যবাদ। এবং আমরা যেটা শুনলাম, যে ভাই বললেন, এই ঘটনা তো আসলে অনেক দিন ধরেই চলছে। বিশেষ করে এই আন্দামান সাগরের এখান দিয়ে, বঙ্গোপসাগর, আন্দামান সি এখান দিয়ে 2014-15 দিকে প্রথম এটাকে ডিসকভার করা হলো যে এই রুটটাকে ব্যবহার করা হচ্ছে। এবং সেই সময় কিন্তু গণমাধ্যমে এবং আন্তর্জাতিকভাবে এটা একটা বড় সাড়া পড়েছিল, কারণ বহু বাংলাদেশি রোহিঙ্গা তারা বিভিন্ন জায়গায় আটকা পড়েছিল, এরকমভাবেই অনেকে মারা গেছে, অনেকে উদ্ধার করতে হয়েছে। সেই ঘটনা তখন অনেকেই তখন জানতো, এবং বিভিন্নভাবে বাংলাদেশিদেরকে অন্তত দেশে ফেরত নিয়ে আসা হয়েছে। রোহিঙ্গা যারা ক্যাম্পে ছিল তাদেরকে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে, আর কিছু হয়তো তারা মিয়ানমারের দিকে কিছু যেতে পেরেছে বা গেছে। এখন এটার আপনি যেটা বললেন যে দুটো দিক আছে, আমরা যদি দুটো সাগরের কথা চিন্তা করি, একটু আলাদা। ভূমধ্যসাগর দিয়ে যারা যায় লিবিয়া হয়ে,
সেখানে যে 18-20 লাখের কথা বললেন, মূলত টার্গেট হচ্ছে যে ইউরোপে যাওয়া বা যারা তাদেরকে বোঝায় বা তাদেরকে প্রলোভনটা দেখায় ইউরোপে প্রবেশের জন্য। আর এখানে আন্দামান সি দিয়ে যাওয়ার মূলত হচ্ছে মালয়েশিয়া। এখন এখানে ধারণা করা হয় যে মালয়েশিয়া থেকে কিছুটা হয়তো অন্যখানে যাওয়ার উন্নত বিশ্বমানে হয়তো অস্ট্রেলিয়ার দিকে, কিন্তু সেটা যাওয়া খুব একটা সহজ না, সেটা আরও কঠিন। এবং সেখানেও যে বাংলাদেশিরা কখনো আটকা পড়েনি তা না, ওখানে পাপুয়া নিউ গিনি থেকে শুরু করে কিছু জায়গা আছে যেখানে বন্দি শিবিরে, এখানে যেরকম আমরা শুনলাম যে অস্ট্রেলিয়াতে মানে অবৈধভাবে প্রবেশ করতে দেওয়া হবে না, এখানে আশেপাশে কোনো না কোনো দ্বীপপুঞ্জে তাদের বেশ কিছু ব্যবস্থাপনা রয়েছে। এবং এটা নিয়ে কিন্তু একটা সময় গণমাধ্যমে অনেক আলাপ আলোচনা হয়েছে যে অস্ট্রেলিয়া সরকারের তত্ত্বাবধানে যেই বন্দি শিবিরগুলো আছে, এরকমভাবে অবৈধভাবে যারা যাচ্ছে সেখানে মানবেতরভাবে মানুষ বসবাস করছে, এবং সেখানে পরে সরকারকে সেটার একটা ব্যবস্থা নিতে হয়েছে সেখানে অবস্থা উন্নতি করার জন্য। কিন্তু সেটার তুলনামূলকভাবে কম। এখানে টার্গেটটা হচ্ছে মালয়েশিয়া। এবং আমরা এখানেও যেটা দেখলাম যে রোহিঙ্গারা আছে, বাংলাদেশি আছে। তো রোহিঙ্গাদের ব্যাপারটা হচ্ছে যে তাদের একটা হিস্টোরিক্যালি একটা লিঙ্ক আছে, বিশেষ করে যারা রেফিউজি হিসেবে বাংলাদেশে বা অন্য দেশে যাওয়ার চিন্তা করছে তাদের জন্য এই সাউথ ইস্ট এশিয়ায় কোনো না কোনো দেশে যাওয়ার একটা প্রবণতা তাদের থাকে যেভাবেই হোক। কারণ হচ্ছে যে যেহেতু তাদের জীবনটা বিপন্ন, কাজে এখানে বাংলাদেশিদের প্রেক্ষাপট এবং রোহিঙ্গাদের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। এখন দালালদের পক্ষে জিনিসটা হচ্ছে যে রোহিঙ্গাদের পক্ষে কিন্তু তারা যদি এখন যে বলেন যদি আমরা ধরে নিই মালয়েশিয়ার জন্য 4-5 লাখ টাকা, এইটা রোহিঙ্গাদের পক্ষে পুরো 4-5 লাখ টাকা জোগাড় করাটা কঠিন। তো সেই জন্য এটাকে তারা, যেটা আমরা 2015 সময়েও দেখেছি যে তারা এখানে বাংলাদেশিদেরকে নিয়ে আসে এটার মধ্যে যে তাদের ওই লাভজনক করা, ব্যবসাটাকে লাভজনক করার জন্য। একই কথাই হয়তো বলা হয় রোহিঙ্গাদেরকেও এবং বাংলাদেশিদেরকেও যে যাওয়ার পরে যদি তারা দিতে পারে, কিন্তু রোহিঙ্গারা ওখানে যাওয়ার পরে তাদের হয়তো অতটা সম্ভব হবে না, যে তারা একটা প্যাকেজ ডিলের মতো করে। মানে এটা আমরা যারা ওই সময় বিভিন্ন গবেষণার কাজ করেছে এবং যারা ফেরত এসছে, অনেকেই ওই 2015 পরে কিন্তু তাদেরকে ফেরত আনা হয়েছে, একই কথাই কিন্তু সবাই বলেছে। এখানে আমরা যে ভাইয়ের কথা শুনলাম, যাওয়ার প্রক্রিয়াটা পুরোটাই এভাবে হয়েছে এবং ফেরত আসার ক্ষেত্রে বিভিন্ন সরকার তখন সহায়তা করেছে। এখন এখানে মানুষের একটা মানসিকতার জায়গা তো থাকে। এখন আপনি যেটা বলছেন যে বড় অ্যামাউন্টের টাকা কেন মানুষ দেয়, কারণ সে একটা উন্নত জীবনে চিন্তা করে এবং সে হয়তো মনে করে যে তার দেশে যেভাবে সে কাজ করবে, অর্থাৎ তার যোগ্যতা অনুযায়ী, তার কর্মক্ষমতা অনুযায়ী হয়তো খুব বেশি আয় করতে পারবে না। এখন 2015 সালের চেয়ে এখন হয়তো তথ্যের জায়গা থেকে আরেকটু বেশি মানুষের জানার কথা, কিন্তু মানুষের মাথার মধ্যে তো সেটা মানে ধারণ করতে হবে যে হ্যাঁ আমি এটা মেনে নিচ্ছি। এখন অনেক সময় শুনেও বিশ্বাস করে না। কেন করে না? মালয়েশিয়া থেকে অলরেডি এরকমভাবে গিয়ে কিছু মানুষ স্থায়ীভাবে থাকতে পারছে না বা কিছুটা ভালো ব্যবস্থা করতে পারছে না, করছে তো যেভাবেই হোক। সবাই যে বন্দী থাকছে, সবাই কেউ গিয়ে ভালো আছে। আমরা, আপনি যদি এই পার্টিকুলার ঘটনাটা ধরেন, এটা হয়তো ইউরোপের সাথে লিঙ্ক না, কিন্তু মানুষের মানসিকতার জায়গাটা সেম, যে তার ইয়েটা হচ্ছে আমি যদি কোনোভাবে যেতে পারি তাহলে একটা কোনো ব্যবস্থা সেখানে হবে। এবং এইভাবে অনেক আগে থেকেই গেছে। এখন ধরেন ইউরোপেরটা আরও আগের, 80-র দশক থেকে ইতালি, স্পেন এসব জায়গায় বাংলাদেশিরা যায় এবং বৈধভাবে গেছে, তাদের ভিসা শেষ হয়ে গেছে, তারপরে তারা সেখানে থেকেছে, একটা সেখানে পার্মানেন্ট রেসিডেন্সি চেষ্টা করেছে করে, এখন কিন্তু কয়েক জেনারেশন সেখানে থাকে। এখন এই নেটওয়ার্কিংগুলো কিন্তু মানুষের আছে। এখন শুধুমাত্র যে দালালের কথায় শুনে বিশ্বাস করে মানুষ যাচ্ছে তা কিন্তু না, তাদের নিজস্ব নেটওয়ার্ক কিন্তু আছে। রোহিঙ্গাদের ক্ষেত্রেও কিন্তু তাই, যারা আগে মালয়েশিয়াতে গেছে তাদের সাথে তাদের যোগাযোগগুলো আছে। তো শুধু এখন দালাল তাকে কিছুটা ওটাকে আরেকটু উস্কে দিচ্ছে খালি। এখন এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার আছে যে এখানে কর্তৃপক্ষের শিথিলতা আছে কিনা সেটা একটা ভাবার ব্যাপার আছে। এখানে যে ব্যক্তির আপনারা কথা শুনলেন তিনি কিন্তু বললেন যে তাদেরকে বলা হচ্ছে যে একদিন বর্ডার গার্ড সেখানে শিথিল থাকবে বা থাকবে না, তারা যাবে। অতীতেও কিন্তু আমরা এরকম অভিযোগ শুনেছি, বিশেষ করে কক্সবাজারের ক্ষেত্রে। কোস্ট গার্ড আছে সেখানে, নেভি আছে এবং বিজিবি, এদের বিশেষ করে বর্ডারের জন্য যে নিরাপত্তা বাহিনীগুলো আছে, এদের হয় তাদের মধ্যে কোনো ধরনের একটা যোগসাজশ আছে এই পাচারকারীদের সাথে, কারণ না হলে এটা তো ভাই পিঁপড়া না যে হঠাৎ করে কোথা দিয়ে চলে গেল আমি দেখতে পাচ্ছি না। রাতের অন্ধকারের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু এইসব বাহিনীদেরকে নাইট গগলস থেকে শুরু করে নাইট ওয়াচের অনেক প্রযুক্তিগতভাবে সহায়তা করেছে অনেক, গত 10-15 বছর ধরে, বিশেষ করে 2015 পরে। কাজেই রাতের অন্ধকারেও যদি কোনো নৌকা যায়, সেটা মানে এই আমাদের যে সেখানে নিরাপত্তা বাহিনীগুলো থাকে তারা যে দেখতে পাবে না তা কিন্তু না। কাজে এখানে পুরোটাই একটা চক্র।
পাচারকারী আছে সেখানে কোনো না কোনোভাবে আমাদের এখানে সরকারের দায়িত্বে যারা সেখানে আছেন তাদের সাথে একটা যোগসাজশ আছে, মানুষের যাওয়ার একটা আগ্রহের জায়গা আছে এবং ওইখানে একটা নেটওয়ার্ক আছে যারা বলছে যেভাবে হয় আসো একটা কোনো ব্যবস্থা হবে। সবাই তো বন্দি শিবিরে যাচ্ছে না, গেলেও একটা পরে ব্যবস্থা হয়তো তার করে নিতে পারছে। কাজে মানুষ ওই যে আমরা বলি না যে গ্লাস আধা ভরা না আধা খালি, তো ভরাটাই চিন্তা করে, খালিটা তো চিন্তা করে না যে একটা কোনো ব্যবস্থা হবে। এটা অন্য সব জায়গার ক্ষেত্রেই কিন্তু তাই। তো সেই কারণে এটা বন্ধ করাটা কঠিন। আরেকটা হচ্ছে যে এখানে চক্রটা কিন্তু শুধু বাংলাদেশের না, আমরা যে পাচারকারী বলছি, এই যে ভাই বললেন যে গ্রামে রাখছে তাদেরকে, এদের নেটওয়ার্কিংটা কোথায় উনি কিন্তু বললেন যে ওইখানে দালালরা আছে, নৌকায় আছে, ওই মালয়েশিয়াতে আছে, এবং শুধু মালয়েশিয়াতে কানেক্টেড, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সব জায়গায় আছে এই নেটওয়ার্কগুলো, এবং সবাই যে বাংলাদেশি তাও না। তো এই ইন্টারন্যাশনাল নেটওয়ার্কে ধরতে গেলে এখানে ইন্টারন্যাশনাল সহায়তা ছাড়া হবে না। জি, এর আরও পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের শরীফুল হাসান একটু আপনার কাছ থেকে জানতে চাই, তিনি কিছুটা বলছিলেন যে এরা কারা, যে দালালদের কথা বলা হচ্ছে, বা এই দালালরা কি শুধু ব্যবসায়ী নাকি এদের রাজনৈতিক পরিচয়ও আছে কিংবা অন্য কোনো প্রভাবশালী পরিচয়ও আছে? কারা আসলে, আপনার অবজারভেশন কি? না, ধন্যবাদ। আপনি তো মানে আপনার মানব পাচার, মাদক, এগুলো হচ্ছে সংঘবদ্ধ অপরাধ, অর্গানাইজড ক্রাইম। এই ধরনের সংঘবদ্ধ অপরাধ তো আপনার প্রভাব ছাড়া, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে আরম্ভ করে রাজনীতিবিদ, আপনি সীমান্তে, এদের প্রভাব ছাড়া তো এটা হয় না। এবং এই যে বোটগুলো যাচ্ছে, আপনি যদি দেখেন, আমি সাংবাদিক হিসেবে এই 2012 থেকে 15 একাধিকবার রিপোর্ট করেছি। এই যে গণকবরের কথা হচ্ছে থাই এবং মালয়েশিয়া বর্ডারে, শঙ্খলা থেকে আরম্ভ করে কেদা প্রদেশে যেখানে আসলে গণকবরগুলো, সেইগুলো আমাকে দেখতে হয়েছে, যেখানে কারো আসলে কবরের নাম নাই, বাবা মা হয়তো শুয়ে আছে। 2015 সালে যখন এই গণকবরগুলো আবিষ্কার হলো, তখন রিপোর্ট করতে গিয়ে আমরা রিপোর্ট করেছি ওই সময়ের কক্সবাজার যিনি প্রভাবশালী সংসদ সদস্য বদি, তিনি এই সমস্ত সঙ্গে মাদক বন্য কিছুর সাথে জড়িত ছিলেন। তো এখন বদির যুগ কি শেষ হয়ে গেছে? পাচার কি বন্ধ হয়ে গেছে? আপনি যদি দেখেন প্যাটার্নটা একটু বদলেছে। 2012 থেকে 15 তখন সাগর পথে মালয়েশিয়া গিয়েছিল রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশে মূলত পুরুষরা তখন বেশি ছিল। কেন পুরুষরা বেশি ছিল? এই মালয়েশিয়া বৈধভাবে যেতে পারছে না, সাগর পথে গেলে কাজ পাবে। এবং যেটা আসিফ ভাই বললেন, আমরা দেখেছি যে আপনার তাকে বলা যে তুমি তো সাগর পথ দিয়ে যাবা মালয়েশিয়া, তোমার তো কোনো টাকা লাগবে না। এখন একজন মানুষ যখন ভাবে যে আমি 3-4 দিনের মধ্যে বড় নৌকায় করে তাকে বলায় পৌঁছে যাওয়া, মালয়েশিয়া গেলেই তোমার কোনো সংকট নাই, ও তখন একজন লোক যখন ভাবে আমার কোনো টাকা লাগবে না, তাহলে আমি যাই। সে যে টাকা লাগবে না বলে যাত্রা শুরু করলে, জহিরটাও শুনলেন, টাকা না নেওয়ার পর যাত্রা শুরু করার পর তারপর কিন্তু পথের মধ্যে তাকে টর্চার করে। ছোট্ট একটা মাছ ধরার নৌকায় যেটা সর্বশেষ ডুবেছে, 250 জন মানুষ ছিল, যার মধ্যে কিন্তু 30-35 জন মানুষ ওই যে তাকে যে স্টোরের মধ্যে রেখেছে যেন আপনার ল এনফোর্সমেন্ট এসে বা না দেখে, তার মধ্যে কিন্তু 30-35 জন মানুষ মারা গিয়েছে। বেঁচে থাকা উদ্ধার করারা যে বর্ণনা দিচ্ছিল, আমরা সেই বর্ণনাগুলো শুনেছি। এবং আপনি দেখেন 2012 থেকে 15-তে প্রায় 2.25 লাখ মানুষ চলে গেল। 2015 সালে যখন গণকবর আবিষ্কার হলো, এইরকম মে-জুন মাসটাতে, মে শেষে সারা পৃথিবীর তখন নজর আসলে দেখা গেলো শত শত বোট ভাসছে। অন্ততপক্ষে আমার মনে আছে 7 থেকে 8 হাজার মানুষ তারা সাগরে ভাসছিল। সারা পৃথিবীর তখন মূল আলোচনার বিষয়টা ছিল এটা। তারপরে কিন্তু সরকারের প্রচেষ্টা, আন্তর্জাতিক সমালোচনার পর কিছুটা নিয়ন্ত্রণ হলো। কিন্তু 2017 সালের পর প্যাটার্নটা যে বদলো, আপনি দেখলেন প্রায় 10 লাখ রোহিঙ্গা আমাদের আসলো। এখন কি হয়েছে দেখেন, এখন হচ্ছে আপনি যদি দেখেন 70 থেকে 80% থেকে নারী এবং কিশোরী। কেন? মূলত ক্যাম্পের মধ্যে যদি আপনি দেখেন, রোহিঙ্গা নারী এবং কিশোরীতে মালয়েশিয়া যে থাকে, সেই রোহিঙ্গারা তাকে প্রলোভন দেখায় যে তুমি এখানে চলে আসলে আমি তোমাকে বিয়ে করব। এখন আপনি ক্যাম্পের মধ্যে যদি দেখেন একটা 14-15 বছরের মেয়ে যেভাবে থাকে বা অন্য কিছু, তো এরা তো শুধু যে আপনি মানে আলটিমেটলি তো রোহিঙ্গারা বাংলাদেশ তার পার্মানেন্ট স্টেজ না, সে মনে করে এটাকে ট্রানজিট করে আমি কখনো একসময় পাসপোর্ট নিয়ে সৌদি বা মালয়েশিয়া বা থাইল্যান্ড চলে যাওয়া। এই যে তার যে আপনি শুধুমাত্র, আমি আজকে অফিসিয়াল রেকর্ড নিচ্ছিলাম, 78,000 মানুষ আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলা আমাদের আইন শৃঙ্খলা আটক করেছে রোহিঙ্গাদেরকে, তারা যখন বিভিন্ন জায়গায় পাচারের শিকার হতে হচ্ছিল। তো এখন যখন রোহিঙ্গায় যে নারী কিশোরীদেরকে নিয়ে যাচ্ছে বিয়ের কথা বলে, আর বাংলাদেশি পুরুষদেরকে নেওয়া হয় ওই যে 2 লাখ 4 লাখ টাকা পাওয়া যায়, বিনা পয়সা নেওয়ার কথা বলে তাকে যখন টর্চার করে তখন টাকা পাওয়া যায়। আজকে রয়টার্স একটা বড় স্টোরি করেছে, সেখানে তারা বলেছে অন্ততপক্ষে গত 1-2 বছর প্রায় 27,000 মানুষ তারা ভোট দিয়ে গিয়েছে, অন্ততপক্ষে 2300 মানুষ মারা গেছে। আপনি দেখেন বাংলাদেশের জন্য বিপদটা কি দেখেন, আমার বঙ্গোপসাগর দিয়ে সাগর পথে রোহিঙ্গারা এবং বাংলাদেশিরা যাচ্ছে হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া কাজের সন্ধানে বা অন্য কিছুর সন্ধানে, আর আমার লোক আবার ভূমধ্যসাগরে মরছে
পৃথিবীর যে দেশগুলোর লোক সবচেয়ে বেশি মরছে সিরিয়া, আফগানিস্তান, আমার বাংলাদেশ। তাহলে আন্তর্জাতিক বিশ্বে আমার ভাবমূর্তিটা কোথায় যায় যে বাংলাদেশের মানুষ মরিয়া হয়ে মালয়েশিয়াও যেতে চায়, ইউরোপেও যেতে চায়, সাঁতরে সাগর পাড়ি দিয়ে ছোট্ট বর্ডারে। এই যে সংকটটা আপনি দেখেন, আপনার তো এই যতগুলো লোক যাচ্ছে কোন দিকে? আমি ওই সময় একাধিক অনুসন্ধানে রিপোর্ট করেছিলাম, আমাদের টেকনাফ থেকে আরম্ভ করে মিয়ানমারে যদি আপনি কোনোটা দেখেন, ওইখান দিয়ে থাই মালয়েশিয়া যাওয়া যায়। সীতা পাহাড় লোকাল ভাষায় বলে, যেটা সিতোয়ে, ওই জায়গাটাতে বড় ট্রলারগুলো থাকে। আমাদের এখান থেকে ছোটো ছোটো ট্রলারগুলোকে নিয়ে এখানে বড় ট্রলারে জমা করে, ধরেন 20 জন 25 জন করে জমা করে, যখন 150-200 জন করে 300 জন জমা হয়, তখন তাদেরকে নিয়ে ট্রলারটা রওনা হয়। এবং এই যে ছোটো ছোটো ট্রলারগুলোতে, সেগুলোতে আবার আসে কি ইয়াবা আসে, মানে একদিকে আপনার এই জেলেরা তারা নিয়ে যাচ্ছে মানুষ, আসছে হচ্ছে ইয়াবা। সমস্ত কিছু মিলে ওই অঞ্চলটাতে যে অস্থিতিশীল পরিবেশ, এবং এখন রোহিঙ্গাদেরকে এই যে 10-15 লাখ রোহিঙ্গা চলে আসছে, তারা ভাবে যে এই ক্যাম্পের মধ্যে তাদের এখন ফান্ড কমতে কমতে যেই সংকটে, সেইভাবে যে এখান থেকে তো আমার চলে যাওয়াটাই ভবিষ্যৎ। দিনটা কিন্তু সংকটটা বাংলাদেশের জন্য ভাবমূর্তির, আমি আবারও বলি, কারণ আমার সাগর দিয়ে মানব পাচার হচ্ছে, আমার লোক মরছে। আমরা সামনের দিনগুলোতে কিন্তু ভয়াবহ সংকটে পড়বো। আসিফ মুনির, আবার একটু আপনার কাছে আসতে চাই। এই যে মানুষের যে কোনো উপায়, সেটি ইউরোপ কিংবা আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়া, মালয়েশিয়া যাওয়ার যেই প্রবণতা, এটি আসলে কেন, এবং এটি রোধ করতে গেলে আসলে কি করতে হবে সেটি একটু জানতে চাই, মানে একটু পেছনের ব্যাকগ্রাউন্ড কারণটা একটু আপনার কাছ থেকে জানি। যেটা বলছি, মানুষ মানে একটা উন্নত জীবন চিন্তা করে এবং সেটার বিভিন্ন অপশনের মধ্যে একটা মানুষ ভাবে যে দেশের বাইরে গিয়ে যদি কাজ করা যেত। এইটার তো প্রবণতাটা বহু আগে থেকেই, মানে মানুষ যখন আমাদের ইভেন বর্ডার স্টেট ছিল না, আমরা যদি শত শত বছরের চিন্তা করি, যে সময় হয়তো সব দেশের ওইভাবে সীমান্ত ছিল না বা অঞ্চলগুলো বড় ছিল, সে নিজের অঞ্চলে বা নিজের এলাকায় যদি ভালো করতে না পারে, নিজের অবস্থার উন্নতি না করতে পারে, শূন্যখানে যেত। এখন আমাদের ট্রেন্ডটা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হয়েছে। একটা হচ্ছে যে, মানে খুব সংক্ষেপে যদি বলি, যে ব্রিটিশ আমল থেকেই কিন্তু কিছুটা শুরু হয়েছে, যে ব্রিটিশ ঔপনিবেশিকবাদের সময়ে তারা যখন এখান থেকে বিশেষ করে জাহাজ আসতো, এই জন্য আমরা বলি যে সিলেটের অঞ্চল থেকে কেন যুক্তরাজ্যে গেছে, কারণ এরা অনেকেই চা বাগানে বা বিভিন্ন জায়গায় কাজ করতো ব্রিটিশদের সাথে। এরা যখন জাহাজ নিয়ে ফেরত গেছে, এরা অনেকেই তারপরে ইসল্যান্ডে গিয়ে থাকা শুরু করেছে, এবং তাদেরই বংশধররা কিন্তু এখন বিশেষ করে পূর্ব লন্ডনে যারা থাকে সেখানে, ওখান থেকে আস্তে আস্তে ইউরোপের অন্যান্য জায়গাতেও গেছে। তো সেরকমভাবে এই 80-র দশকের কথা যেটা বলছিলাম আমরা, সেখানে বিশেষ করে ইতালিতে ওই সময় যাওয়া শুরু হয়েছে 80-র দশক থেকে। কোনো না কোনোভাবে কেউ একজন কোনোভাবে ব্যবস্থা করেছে, এবং এমনও আছে যে প্রথমে হয়তো তারা মধ্যপ্রাচ্যে গেছে, সেখানে কোনোভাবে চেষ্টা চরিত্র করে সেখান থেকে তারা ইউরোপে গেছে। এখন বাংলাদেশিদের কিন্তু এটা আমাদের একটা সামাজিক একটা জায়গা আছে, যে আমরা নিজেদের মধ্যে একটা গণ্ডিবদ্ধ জায়গা বা একটা এলাকা, নিজের দেশের বাড়ি কোথায়, এই জায়গাগুলো অনেক ক্ষেত্রে খুব ম্যাটার করে। তো যেই জন্য আমরা শুনি যে ইতালির অঞ্চলে এখানে মাদারীপুর, শরীয়তপুরের লোকজনরা প্রচুর, কেন? কারণ কোনো না কোনো সময় ওখান থেকে কেউ না কেউ গেছে, তারপরে তাকে ফলো করে, তাকে অনুপ্রাণিত হয়ে, তাকে দেখে আরেকজন গেছে, এই ধারাবাহিকতাটা থাকে। তো সেইটার কারণে একটা ট্রেন্ডটা তৈরি হয়েছে। একটা হচ্ছে যে স্বাভাবিক প্রবণতা, এবং এটা একটা স্বাভাবিক ব্যাপার, অভিবাসন, বিদেশে যেতে যাওয়া, বা এটা কোনো দোষের কিছু না। কিন্তু বৈধভাবে যে যাওয়ার জায়গাটা, সেইটার ব্যাপারটা হচ্ছে যে সেই যোগ্যতা যদি সবার থাকে। এখন যদি উন্নত দেশের কথা চিন্তা করেন, তুলনামূলকভাবে এশিয়ার উন্নত দেশও যদি আমরা বলি, তাহলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলো আমাদের চেয়ে তুলনামূলকভাবে উন্নত জায়গা। সাউথ যদি, আর ইউরোপ বা অন্যান্য জায়গাও তো আছে। এখন উন্নত বিশ্বে যেতে গেলে সেই ধরনের যোগ্যতা তো আমার থাকা লাগবে, আমার ভাষাগত দক্ষতা অথবা আমার কাজের যে দক্ষতার জায়গাটা। এখন প্রফেশনাল হিসেবে কত মানুষ যেতে পারছেন? কিছু মানুষ হয়তো যান যারা বিদেশে পড়তে যান, বা সেখানে গিয়ে তারা চাকরি করছেন, কিন্তু সেটার সংখ্যা তো বিশাল না। হ্যাঁ, মধ্যপ্রাচ্য কিছু হয়তো আছেন যারা ব্যবসায়ী আছেন, এবং তারা এক ধরনের একটা যোগ্যতার জায়গা থেকে তারা গেছেন। তো যাদের ওই ধরনের যোগ্যতার জায়গায় কিছুটা ঘাটতি আছে, তখন তাদের কিন্তু এক ধরনের একটা মরিয়া ভাব থাকে, যে ঠিক আছে, আমাকে কিভাবে আমার ব্যবস্থা হতে পারে। এবং সেই জায়গাটাই যদি আমরা বলি যে হ্যাঁ, স্থানীয় দালাল থেকে শুরু করে ওই দেশ পর্যন্ত যে দালালের নেটওয়ার্ক আছে, বা এই ট্রাফিকিং বা স্মাগলিংয়ের যে নেটওয়ার্ক আছে, তারা সেখানে মানুষদেরকে প্রলোভন দেওয়ার একটা প্রস্তুতি নিয়ে রাখে। অর্থাৎ মানুষের যাওয়ার জন্য তার একটা পা এগিয়েই থাকে, আরেকটা পা আগানোর জন্য তাকে এই পাচারকারী চক্রগুলো বিভিন্নভাবে প্রলোভন দেয়। তো একটা যেমন আমরা এখন দেখছি, যে এটা আগেও ছিল, যে টাকা দিতে হবে না, যদি পরে দিতে হয়। আর ওখানকার এক ধরনের একটা মোহের জায়গা তো আছেই, যে ওখানে কী কী জিনিসে করতে পারবে। আর কিছু হয়তো গুড এক্সাম্পল তারা দেখে, যে যারা কোনো না কোনোভাবে থেকে গেছে। এখন এরকম আমরা শুনি যে সরাসরি ফোনে কথা বলিয়ে দিচ্ছে, মালয়েশিয়াতে একজন আছে, তার সাথে কথা বলিয়ে দিচ্ছে। সেটা আদৌ সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু তাকে বলা হচ্ছে যে ভাই, মালয়েশিয়ায় একজন আছে, আপনি তার সাথে কথা বলেন।
আর তাদের নিজেদেরও নেটওয়ার্ক থাকছে। কাজে মানুষ বিশ্বাসের জায়গায় বিশ্বাসটা আধা হয়েই থাকে, আধা তৈরিই থাকে, বাকিটা হচ্ছে এই চক্রগুলো তারা করে। আর যেটা আপনি বলছেন এটা বন্ধের ক্ষেত্রে বা এটার জন্য কি করা যেতে পারে, সেখানে তৎপরতা যেটা আন্তর্জাতিক তৎপরতা লাগবে বা আঞ্চলিক তৎপরতা। যেমন একটা উদ্যোগ অনেক সময় চেষ্টা করা হয়েছে, বিশেষ করে মানব পাচারের ক্ষেত্রে বালি প্রসেস নামে একটা প্রক্রিয়া আছে, এটা আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া আর অনেকগুলো দেশ মিলিয়ে, কিন্তু কার্যকরী পদক্ষেপ হয়নি। সেখানে দেখা যায় যে বিভিন্ন এইসব দেশগুলোর দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়ার দেশ এবং অস্ট্রেলিয়া সহ তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সেখানে থাকেন, আলাপ আলোচনা করেন, কিন্তু কার্যকরী পদক্ষেপ সেখানে নেওয়া হয়নি। আমরা একসময় দেখেছি যে মানব পাচারের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চুক্তি হয়েছে, সমঝোতা স্মারক হয়েছে যে কীভাবে আমরা মোকাবেলা করব, পারা যায়নি। এখন সেটার ক্ষেত্রে হতে পারে রাজনৈতিক সদিচ্ছা ছিল কিনা সেটা রাজনীতিবিদরা বলবেন, কিন্তু পাচারকারী নেটওয়ার্কটা কিন্তু সবসময় চলমান রেখেছে। সরকার এসছে, সরকার গেছে, কিন্তু পাচারকারী চক্র সব সময় চলমান রেখেছে তাদের এই প্রক্রিয়াকে। এবং কোনো সময় যদি কোনো একটা জায়গায় ধরপাকড় হয়, কোনো একটা সময় সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, তারা তখন অন্য রুট দেখা শুরু করেছে। প্রবণতা যেটা শরীফুল ভাই বলছিলেন, আমি আরেকটা অ্যাড করব যে বিশেষ করে কোভিডের সময়, কারণ ওই সময় মনোযোগটা মানুষের কোভিড মোকাবেলার ক্ষেত্রে, ওই সময় এই পাচারকারীদের এই তৎপরতাগুলো বেড়েছে এবং নতুন নতুনভাবে নেটওয়ার্ক বা মানুষকে বোঝানোর জায়গাগুলো আরও বেশি তৈরি হয়েছে। সো মানুষের মরিয়া হওয়ার জায়গাটা, যারা কাজ পাচ্ছে না, কোভিডের প্রভাবটার কারণেও কিছুটা বেড়েছে এটা। জি, শরীফ ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, ইউএনএইচসিআর বলছে তাদের তথ্য অনুযায়ী সাগরপথে ইতালি প্রবেশের ক্ষেত্রে প্রতি বছরই শীর্ষ অবস্থানে থাকে বাংলাদেশ। আপনিও নিশ্চয়ই সেই তথ্য জানেন, এবং কোনো কোনো বছর বোধহয় সেই সংখ্যাটা 20,000 পর্যন্ত পৌঁছে যায়। বিশ্বের মধ্যে বাংলাদেশই তো একমাত্র খুব খারাপ কান্ট্রি না, আর্থিক অবস্থা একেবারে বাংলাদেশের খারাপ এমনটাও তো নয়, ওভার পপুলেটেড কান্ট্রি আরও রয়েছে। তাহলে বাংলাদেশই কেন এখানে বারবার শীর্ষ অবস্থান অর্জন করছে? এখানে কি কোথাও ইন্টারনাল কোনো ঘাপলা আছে? না, মানে আমি একটু মজা করেই বলি যে এই যে প্রথম হলাম, গত 10 বছর ধরে বাংলাদেশ প্রথম আছে, তো এই জন্য তো আমাদের সরকার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের প্রবাসী কল্যাণমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী গত 15-20 বছর দ্বারা ছিলেন, দেশে 2015 থেকে শীর্ষে আছে, তো তার অভিনন্দন পেতে পারেন যে বাংলাদেশ প্রথম হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব প্রথম কি আনন্দের? এই প্রথম তো লজ্জার। দেখেন, আপনি যেটা বলছেন, সিরিয়া না, আফগানিস্তান না, ইরাক না, সুদান না, বাংলাদেশ, যেই বাংলাদেশ থেকে লিবিয়ার দূরত্ব প্রায় 6,000 কিলোমিটার, সেই বাংলাদেশ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার ক্ষেত্রে প্রথম হয়। 2009 সাল থেকে সর্বশেষ আমরা ইউরোপের সীমান্ত রক্ষাবাহিনী সংগঠন ফ্রন্টেক্সের যে ডেটা পাই, 1.25 লাখ বাংলাদেশি এই পথ দিয়ে গিয়েছে। গত বছরের সংখ্যাটা প্রায় 21,000 ছিল। আপনি দেখেন, বাংলাদেশ যখন প্রথম হয় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে, এখন আমাদের এটা যে শুধু সাধারণ মানুষ না, আসিফ ভাই বললেন সাধারণ মানুষের মোহ, সাধারণ মানুষ শুধু মোহ না, আমাদের নীতি নির্ধারকরা, আমাদের যারা দায়িত্বের আছেন, তারা অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, প্রশাসন, অনেক সাধারণ যারা ভালো পদে, আমরা কথা শিক্ষিত বলি, দায়িত্বে আছেন, তারা মনে করে যে সমস্যা কি যদি আমার লোকজন যে কোনো মূল্যে বিদেশ যায়, ইউরোপে যায়, ভালো থাকে, অনেকে তো ভালো আছে। আমি এটা উদাহরণ দিয়ে গত কিছুদিন ধরে বারবার বলি, দেখেন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যে ইতালিতে সবচেয়ে বেশি থাকে মাদারীপুরের লোকজন, গত 30-40 বছর ধরে যাচ্ছে। মাদারীপুর হচ্ছে বাংলাদেশের 64টি জেলার মধ্যে আমাদের পরিসংখ্যান হিসেবে দরিদ্রতা থেকে 1 নম্বর দরিদ্র জেলা। তো যদি কুড়িগ্রাম না, লালমনিরহাট না, রংপুর না, মাদারীপুর 64টা জেলার মধ্যে সবচেয়ে দরিদ্র জেলা, যারা সবচেয়ে বেশি ইতালিতে থাকে। সরকারি পরিসংখ্যান। কেন? কারণ আপনি মাদারীপুর যাওয়ার পথে এভাবে 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 67 লাখ টাকা দেওয়ার ঘটনা ঘটেছে। কোথা থেকে দেয়? তাই জমি জমা বিক্রি করে, ধার দেনা করে তারপর যায়। এখন আপনি হয়তো মাদারীপুরে বা সিলেটে বা সুনামগঞ্জে লোকে বড় বাড়ি দেখে, আপনার যদি 1.25 লাখ লোক থেকে বড় বাড়ি কয়টা আছে? 1 কোটি লোক যদি আমাদের দেশের বাড়িতে কয়টা বড় বাড়ি আছে? ওই লোকে একটা বড় বাড়ি বা একজন গিয়েছে সাকসেস স্টোরিটা দেখে। তার মানে এবং মানুষজন মনে করে যে আমার লোকজন যদি এইভাবে যায়, এখানে আপনারা বলছেন নোনা জলে মৃত্যুটা তো আমরা মনে করছি না, আমরা মনে করছি যে কোথায় পৌঁছে যাবে। এখন ধরেন আপনি হয় সাগরে মারা যাবেন, মারা যাওয়ার পর যদি কেউ মনে করে আমি পৌঁছে যাচ্ছি, আপনি পৌঁছানোর পর আপনার অ্যারেস্ট হয় ডিটেনশন সেন্টার, আপনি হয়তো ভাবেন যে না আমি অ্যাসাইলাম সিক করবো, আপনি অ্যাসাইলাম সিক করতে পারেন, আপনার রিফিউজাল অলমোস্ট 99%। তাহলে আপনার পরিণতটা কী হচ্ছে? আমাদের অনেকেই মনে করছে আমি বোধহয় পৌঁছে যাবে। এখনকার যুগটা আঙুলের ছাপের যুগ।
আপনার আঙুলের ছাপ দিলেও বুঝতে পারবেন আপনি কোন পথে এসেছেন। তো আপনি যে সাগর পথে গেলেন, আপনি হয় মরলেন, না হলে জেলখানায় থাকলেন, না হলে SLMC-কে 7-8 বছর আপনার একটা দাসপ্রথার মতো জীবন চলে গেল। তা আপনি খরচ করলেন 40-45 লাখ টাকা, পরিবার থেকে বিচ্ছিন্ন। এই ছবিগুলো তো আমাদের, আমি যেটা বলি, আপনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারো ওয়েবসাইটে কারো একটা ভিডিও দেখেন, কারো একটা সচেতন বার্তা দেখেন। এখন আমরা হয়তো চেষ্টা করছি কিছু, তো বাংলাদেশের এই যে মাদারীপুর বা সুনামগঞ্জ বা সিলেট বা ভৈরবের প্রতিটা এলাকায় প্রতিটা মানুষকে যদি সচেতন দেখেন, আমাদের 1 কোটিরও বেশি লোক দেশের বাইরে। আমাদের টেক্সট বইতে কি একদম বেসিক যে জিনিসটা মাইগ্রেশন নিয়ে কিছু আছে, যে কেমনে বিদেশ যাওয়া, নিরাপদে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনি একটা লাইনও খুঁজে পাবেন না। তো আমাদের তো উচিত ছিল এই টেক্সটের মধ্যে এই অঞ্চলগুলোকে অন্ততপক্ষে বোঝানো, ইউনিয়ন পরিষদের সচেতন মাধ্যমে করা, তো ইউনিয়ন সচেতন পরিষদ, করা। চেয়ারম্যান, ধর্মীয় নেতা, আমরা যেগুলো এখন করার চেষ্টা করছি। আমরা অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের সাথে, আপনি দেখেন আমরা কয়েকদিন আগে খবর পেলাম, যশোর থেকে আমাদের একজন সাংবাদিক জানালেন যে তাকে অস্ট্রেলিয়া নেওয়ার কথা বলে নেপাল নিয়ে আটকে রেখেছে। আপনি এই যে সাগর পথ দিয়ে মালয়েশিয়া নিয়ে ইন্দোনেশিয়া, তাদেরকে লোভ দেখানো যে অস্ট্রেলিয়া পর্যন্ত নেওয়া হবে, পাপুয়া নিউ গিনি, ভানুতুয়া এখানে আটকে থাকে। এই যে আমাদের দেশের লোকজন যে কোনো মূল্যে দেশ ছাড়তে চায়। আপনি ধরেন একজন মানুষ যখন প্রথমবারের মতন সে পৃথিবীর কোথাও যায় নাই, মাদারীপুরে একজন মানুষ সে এয়ারপোর্টে যাচ্ছে, সে যাচ্ছে ইজিপ্ট বা দুবাই। একজন মানুষ যে জীবনে কোথাও যায় নাই, প্রথমবার যাচ্ছে ইজিপ্ট বা দুবাই। আপনি তো, আমাদের সন্দেহ হওয়ার কথা, আমরা যদি আটকানো শুরু করি, আপনি সবাইকে না আটকান, আপনি যদি 7 দিন 10 দিন আটকান যে আমি দিব না, আপনি দেখেন আপনার ট্রাফিকিং নেটওয়ার্ক ভেঙে যায় কিনা, আমরা চাই কিনা, রাজনৈতিক সদিচ্ছা আমাদের আছে কিনা। এখন আমরা হয়তো মনে করছি যে কোনো মূল্যে যাক, এই লোকটা তো জীবন গেল, আমার যে ছেলেটা পড়তে যাবে, আমার যে ছেলেটা কাজে যাবে, তাকে এখন সন্দেহ করে, তার ডকুমেন্টস, তার সমস্ত কিছু ফেক নিয়ে তার সত্যি যাওয়াটা আপনার বন্ধ হয়ে যাচ্ছে। তো আমার তো পৃথিবীটা ছোট হয়ে যাচ্ছে। আমাকে তো আজকে তুলনা করছে, আপনি ইউরোপ বা অন্যরা গেলেই আমাদেরকে বলে তোমার লোক কেন মরিয়া হয় এখানে আসে, সিরিয়া আফগানিস্তানের লোককে চেয়ে মরিয়া হয়। আজকে আপনি বঙ্গোপসাগরে আমার বাংলাদেশের লোকজন ওই পথ দিয়ে যাবে, এই যে চোখের সামনে আমি আমার সীমান্ত টেকনাফ আমার জায়গায় কেন বন্ধ করতে পারবো না? কেন আন্তর্জাতিকভাবে আমি লিবিয়াকে ওই প্রেশার দিব না যে ভাই তোমার এই অঞ্চলকে 20 জন 25 জন যখন মারা যায়, আপনি যখন 250 জন নিখোঁজ, তখন আপনি দেখেন। তো এমন কোনো সপ্তাহ নেই, এমন কোনো দিন নাই এই ঘটনাগুলো না ঘটে। আমি মনে করি এই ঘটনাগুলো আমাদের হয় কি, সরকার যখন এরকম আলোচনা হয় বা প্রেশার হয়, আইন তৈরি করে, মানব পাচার আইন, বৈদেশিক কর্মসংস্থান আইন, সর্বশেষ মানব চোরাচালান আইন, দারুণ সব আইন তৈরিতে বাংলাদেশ পৃথিবীর দারুণ একটা দেশ। কিন্তু এই আইনগুলো যদি আপনি বাস্তবায়ন দেখেন, 2012 সালে মানব পাচার প্রতিরোধ আইন অনুযায়ী আমাদের প্রত্যেকটা জেলায় মানব পাচার ট্রাইব্যুনাল থাকার কথা, বিচার হয় কিনা? কক্সবাজারের মতো জেলায় আমরা মানব পাচার ট্রাইব্যুনাল এখনো করতে পারিনি, আইন তৈরির 14 বছর পরেও। আমরা আরেকটা মানব চোরাচালান আইন করলাম, খুবই অভিবাসী চোরাচালান আইন। আপনি এরকম আইন করতে দেবেন, আইনের বাস্তবায়ন আছে কিনা, আমার আইন শৃঙ্খলা জানে কিনা। আমার ইয়াবা, এই যে বলছি আমি মানব পাচারের জন্য ইয়াবা ঢোকে, আমি আমার ইয়াবা কক্সবাজারের টেকনাফে ঠেকাতে পারি কিনা, নাকি আমি শুধু এই ধরে বাণিজ্য দেখায় 10 পয়সার জিনিস কোটি টাকা দেখায়, 700-800 টাকা দাম দেখায়, আমাদেরকে সেটার কোনো উদ্দেশ্য থাকে কিনা। এই জায়গাগুলো সমাধানের জন্য রাষ্ট্রের যে সদিচ্ছাটা জরুরি। যেই আমি মনে করি বাংলাদেশের মতো দেশে যদি আমরা চাই, আমাদের অনেক কিছু নির্মূল করা সম্ভব, কিন্তু সেই চাওয়াটা আসলে আমাদের আন্তরিকভাবে চাই কিনা। ওই যে প্রশ্নটা আপনি শেষ করছিলেন, সেটা দিয়ে শুরু করছিলেন যেটা দিয়ে, এই মানব পাচার টাকা, এই অনিয়মিত বেশনের টাকা, এই চক্র, তাদের এই টাকা নানান জায়গায় যায়। আমি এমনও শুনেছি, যখন আপনার এয়ারপোর্ট দিয়ে মানব পাচার হতো দুবাই, কোন দিন রোস্টারে কে থাকবে, কোন দেশকে তার যেতে হবে, টেকনাফে কোন দিন যেতে হবে, সব তাদের জানা। এই যে মানব পাচারের চক্র, এই যে টাকা সব জায়গায় যায়, এইগুলো যদি আমরা দমন করতে না পারি, আপনার দেখছি, আপনি মালয়েশিয়া নিয়ে আলোচনা হচ্ছে, যেই মালয়েশিয়া বারবার শ্রম বাজার বন্ধ হয়, যে কথাটা আপনি শুনলেন আপনার জহির, তিনি যখন মালয়েশিয়া যেতে পারেননি, বৈধভাবে সাগর পথে যাওয়ার চেষ্টা করছিল। এই যে মালয়েশিয়া বারবার যাদের কারণে বন্ধ হয়, যে সিন্ডিকেটের কারণে, আমরা তো বারবার তাদের কাছে আবার ফিরে যাই। তারপরে রাষ্ট্রকে আমরা বুঝি না যে আমরা কি আমাদের লোকদের নিরাপদ করছি কিনা, আমরা কি চাই কিনা বাংলাদেশ পৃথিবীতে। যে প্রশ্নটা আপনারা করছেন, আর কত মানুষ মরলে সাগরে আমাদের আসলে বোধোদয় হবে, আমি ঠিক জানি না। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, মোহাম্মদ জহির, দুঃখিত, মোহাম্মদ নাজিমুল হক, অ্যাডিশনাল ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম এই যে অভিবাসীদের নানান ধরনের দুঃখ দুর্দশার কথা এবং এর পেছনের কারণগুলো নিয়েও আলোচনা করছিলাম, আসলে কারা জড়িত বিভিন্ন সময়। আপনি চট্টগ্রাম রেঞ্জে রয়েছেন, নিশ্চয়ই কাজ করেছেন, সেখানকার অভিজ্ঞতা রয়েছে। একটু সেখানকার আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাই যে বিভিন্ন সময়ে আপনাদের তথ্য কি বলছে, যে কিভাবে আসলে এই মানুষগুলো, যেটি স্টুডিওতে আলোচনা হচ্ছিল, যে আমাদের যারা বর্ডারে দায়িত্ব রয়েছেন কিংবা এর সাথে সংশ্লিষ্ট
যদি তাদের কোনো শিথিল অবস্থান না থাকে তাহলে এই মানুষগুলো কি করে আসলে বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ, ওনাদের প্রথমে ধন্যবাদ জানাই। খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। কিন্তু এক্ষেত্রে আমি একটু ওনাদের কথার সাথে একটু অ্যাড করতে চাই এভাবে যে, হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর হিসেবে আমাদের একটা দায়-দায়িত্ব তো অবশ্যই রয়েছে এবং সেটা আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পালনও করছি যে আমরা যদি শক্ত হই তাহলে কিভাবে বের হয়। এটা যেমন একটা কথা, প্রাসঙ্গিক কথা, সাথে এটাও বলতে চাই যে আমার অভিজ্ঞতা থেকে যে যারা যায় তারা প্রথম দিকে এত গোপনীয়ভাবে এই কাজগুলো করে, দালালের সাথে যোগাযোগ, প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ, এমনকি কবে বিদেশ যাবে সেটাও অনেকে বলে না। কারণ তারা নিজেরা হয়তো জানে যে তাদের যাওয়ার সিস্টেমটা ঠিক বৈধ না। বৈধ বলতে আমি বুঝাচ্ছি যে ভালো জায়গায় যাওয়া এবং ডিএমইটি যে লিগ্যাল ভাবে চেক করে, এমবাসির মাধ্যমে করে একটা কার্ড দেয়, সে কার্ড দিয়ে যায়, সেভাবে না। এই জন্য তারা নিজেরা প্রকাশ করে না। এটা একভাবে, যার কারণে আমরা জানতে পারি না। আবার একেবারে যে আমরা চেক করি না বিষয়টা তা না, আমরা যথেষ্ট চেক করি। যেমন আমি যদি আমার বিভাগের পরিসংখ্যান বলি আপনাকে, গত 6 মাসে কক্সবাজারে আমরা ভিকটিম, মানে তাদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য রেডি করেছিল, তাদেরকে আমরা উদ্ধার করেছি 796 জনকে এবং এই পাচারের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আটক করেছি 64 জনকে এবং মামলা হয়েছে 32। এটা শুধু কক্সবাজার। আর পুরো বিভাগের চিত্রটা যদি বলি তাহলে 51টা মামলা হয়েছে, 432 জন ভিকটিম উদ্ধার হয়েছে এবং 92 জন পাচারকারী আটক হয়েছে। এই প্রসঙ্গে আমি এভাবে বলতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর যেমন এখানে কিছু দায়িত্ব তো অবশ্যই রয়েছে, একই সাথে জনসচেতনতা সৃষ্টি একটা খুব জরুরি। জরুরিটা এই জন্য যে আমরা বিদেশ যেতে চাই, বিদেশে একটা বড় সুন্দর জীবনের সুযোগ আছে, হাতছানি আছে, আমরা যেতে চাই, ঠিক আছে, কিন্তু কিভাবে যেতে হবে, কিভাবে গেলে সঠিক পথ হবে, কিভাবে গেলে আমার জীবন নিরাপত্তা থাকবে, আমি ভালোভাবে কাজ করে আসতে পারবো, এই বিষয়গুলো বোধহয় আমাদের প্রচারণটা বেশি দরকার। প্রচারণটা যদি এভাবে বলি, বাংলাদেশের সব কয়টি জায়গায় দরকার এমন না বলে আমরা যদি কনসেন্ট্রেট করি, আমরা যদি জেলার পরিসংখ্যান নেই যে কিছু কিছু বিশেষ জেলা থেকে বিদেশে বেশি যাচ্ছে, এমনকি যদি উপজেলাকেও ভাগ করে ফেলতে পারি সেটাও সম্ভব। সেই জায়গাগুলো যদি একটু প্রচারণা জানানো করা হয় যে বিদেশ যাওয়া শুধু বিমানে ওঠে না, বিদেশ যাওয়া মানে একজনকে টাকা দিয়ে কোনো একটা জলযানে ওঠে না, বিদেশ যাওয়া মানে বৈধভাবে ভিসা, বৈধভাবে অনুমোদন, বৈধভাবে যাওয়া এবং সুন্দরভাবে জীবন যাপন করা। এই কথাটা শুধু বোঝানো দরকার। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যদি এভাবে বলি যে একজন ভিকটিম, তিনি ভিকটিম হওয়ার পরে আমাদেরকে রিপোর্ট করেন। আমরা যখন তাকে জিজ্ঞাসা করি যে আপনি যখন এই যে দালালের সাথে কথা বলেছিলেন, আপনি সংস্থার সাথে কথা বলেছিলেন, তখন কি আপনি খোঁজ নিয়েছিলেন? আপনি কি আমাদেরকে একটু খোঁজ নিতে পারতেন না? বা বিএমইটি আছে একটা প্রতিষ্ঠান, সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের, সেখানে কি একটু খোঁজ নিতে পারতেন না? তখন সে কিন্তু আসলে এমন ভাব করে যে সে, তার আচরণে বোঝা যায় যে সে আসলে আগ্রহ করে খোঁজ নেওয়ার চাইতো, তার অতিরিক্ত আগ্রহ ছিল কিভাবে বিদেশে যাবে, যেন তেন ভাবে গেলেই হলো। মানে সবার মাঝে একটা ধারণা যে বিদেশের মাটিতে যে পড়লেই হলো, তাহলেই আমি ভালো থাকবো, ভালো আয় করব। কিন্তু আমার মনে হয় এই জনসচেতনতা তৈরি করা দরকার যে বিদেশে যাওয়া মানে জীবন বদল না, এর মাঝে অনেক কিছু আছে। যেমন আমি যদি আপনাকে এই যে পারস্য এবং বিভিন্ন ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যাওয়ার সময় মারা যাওয়া ব্যক্তিদের একটা পরিসংখ্যান হিসেব করে বলি যে এদের অনেকেই আছে টুরিস্ট ভিসা নিয়ে গিয়েছিলেন। এখন এয়ারপোর্ট থেকে যখন টুরিস্ট ভিসা নিয়ে কেউ যায় বা লিবিয়া বা আশেপাশের দেশের শ্রম ভিসা নিয়ে যায়, তখন তো সে লিগ্যাল, তখন তো তাকে ইমিগ্রেশন আটকাতে পারে না। কিন্তু সে কিন্তু আসলে ওখানে যাচ্ছে সময়ের জন্য, 1 মাস 2 মাস, এরপর ওখান থেকে সে ভূমধ্যসাগর পাড়ি দেয়, দিতে যে মারা যায়। বিষয়গুলো এরকম। জি, আমরা আবার স্টুডিওতে আসতে চাই। আসিফ মুনির, একটু আপনার কাছ থেকে জানতে চাই, তিনিও বলছিলেন কিছুক্ষণ আগে, শরীফ ভাই বলছিলেন যে ইজিপ্ট, দুবাই যাচ্ছে ট্যুরিস্ট ভিসা কিংবা 1 মাসের জন্য স্টে করার জন্য। তাহলে এই যে তার দুবাই ভিসা কিংবা 1 মাসের জন্য ওয়ার্ক ভিসায় যাচ্ছে, এই যাওয়ার জন্য যে প্রক্রিয়া, যেখানে যে অনুমোদন যারা দিচ্ছেন
তাদেরকে কি যদি ওই অভিবাসী গিয়ে বিপদে পড়েন, তাহলে এই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব না? সেটা কি অবশ্যই অবশ্যই জবাবদিহিতার জায়গায় আনা দরকার, কিন্তু সেটা আনা হয় না। আমরা অধিক সময় দেখি যে দোষটা চাপিয়ে দেওয়া হয় দালাল, স্থানীয়ভাবে যারা দালাল, অথবা যিনি গেছেন তার উপরে উনি সচেতন হয়ে যান, উনি সচেতন হননি, অথবা দালাল যদি কোনো এজেন্সির মাধ্যমে যায়, রিক্রুটিং এজেন্সি যদি হয়, তাদের উপরে দোষটা চাপানো হয়। কিন্তু এখানে ভাই যেটা বলেন সেটা সঠিক যে হ্যাঁ, কেউ যদি বৈধ ভিসা থাকে তাহলে তাকে তো আইনত আটকানো যায় না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আমরা জানি যে বিভিন্নভাবে আমাদের বিশেষ করে ইমিগ্রেশনে যারা কাজ করেন, হ্যাঁ, এসবির কর্মকর্তারা কাজ করেন বা বর্ডার ফোর্সের সাথে যারা কাজ করেন, তাদের বিভিন্ন রকম প্রশিক্ষণ থাকে। এখন আপনি যখন বিমানবন্দরে যাই, আমাদেরকে কি জিজ্ঞেস করা হয় না? আমার পাসপোর্টটা তার সামনে থাকে, তারপরেও জিজ্ঞেস করা হয় যে আপনি কতদিনের ভিসা, আপনি কোথায় যাচ্ছেন। তার চোখের সামনে কিন্তু কাগজগুলো আছে। আমাকে একই প্রশ্ন কিন্তু করছে, আমাকে আপনাকেও করছে। দেখেন, এই প্রশ্নগুলো একজন ব্যক্তিকে করলে কিন্তু সেই ব্যক্তি একটু থতমত খাবেই, যদি তার শুধু ওই পারপাসে না হয়। আর একটা রেড সিগন্যাল হওয়াই উচিত যে কেউ যদি লিবিয়া যাওয়ার কথা বলে যে আমি লিবিয়া যাচ্ছি কাজ করতে, লিবিয়ার কী অবস্থা সেটা একজন ব্যক্তি যিনি যাচ্ছেন তিনি হয়তো জানেন না। কিন্তু দায়িত্বশীল সরকারি কর্মকর্তা না জানলে এইটা তার ব্যর্থতা যে তিনি জানবেন না কেন যে লিবিয়াতে আসলে সেখানে স্থিতিশীল সরকার নাই। লিবিয়াতে দুই অংশে দুইভাবে পরিচালিত হয় এবং সেখানে এক ধরনের অস্ত্রের এক ধরনের ব্যবস্থা, মানে অস্ত্র দিয়েই সেখানে সরকার চলে। তো সেরকমভাবেই এই রুটগুলো যে ব্যবহার হচ্ছে, এই রুটগুলোর যাওয়ার জন্য ওই ভিসার ব্যাপারটা, এখন ধরেন ট্যুরিস্ট ভিসায় কে যেতে পারবেন না পারবেন সেটা কিন্তু তারা প্রশ্ন করলেই বুঝতে পারবেন। সেটা অন্তত সেখানে আরেকটু সতর্কতা হতে হবে, তবে সচেতনতাটা অবশ্যই বাড়াতে হবে বিভিন্নভাবে। আমাদের একেবারে শেষ সময় শরীফ ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের মামলা জটও আছে, এই যে যারা দালাল বা তাদের নিয়ে মামলা হয়, একটি তথ্য, সরকারি তথ্য, 4000-এর বেশি মামলা জট পড়ে আছে। সেগুলো কেন পেন্ডিং? মানে যারা অভিযুক্ত তারা এরকম ঘুরে বেড়াবে, কাজ করবে? না, ধন্যবাদ। আপনি তো যেটা আমাদের পুলিশ কর্মকর্তা যেটা বলছিলেন, আপনি এটা তো সত্যি, আমাদের মানুষজন সচেতন না, যে কোনো মূল্যে যেতে চায়। আবার যে আমাদের সরকারি ব্যবস্থাপনা, সাধারণভাবে অনেকেই মনে করে আমাদের বিএমইটি বা সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, কালকে যে কোনো একজন মানুষ যদি আমাদের কথা শুনে, আমরা যখন এই সচেতনগুলো তুলি, কোনো একজন মানুষ বিএমইটিতে বা ডেমোর কোনো ম্যান পাওয়ার অফিসে, জেলা জনশক্তি অফিসে গিয়ে যদি কক্সবাজারে যায় বলে যে আমি বৈধভাবে বিদেশ যেতে চাই, আপনি ব্যবস্থা করে দেন, আমাদের সরকার কি সেই সক্ষমতা আছে? বাস্তবে তো নেই। তো যার ফলশ্রুতি দেখা যায় যে ওই আপনার দালাল বা সেই একমাত্র সলিউশন হয়ে যায়। আবার যেই লোকটা বিএমইটির ভিসা নিয়ে যাচ্ছে, তারা গিয়ে কাজ পাচ্ছে না, পাচারের শিকার হচ্ছে, সেটাও তো ভয়ঙ্কর। আপনি যেটা বলেন অ্যাকাউন্টেবল যে করাটা, সেই অ্যাকাউন্টেবল জবাবদিহিতার আওতায় তো আমরা আনতে পারি না অনেক সময় সেটা। আর আপনি যেটা বলছিলেন, মামলার কথা বলছিলেন, আপনি মানব পাচারের মামলাগুলো বিচারের জন্য তো প্রতিটা জেলায় ট্রাইব্যুনাল হওয়ার কথা। আইনে বলা আছে, আমরা বাংলাদেশ সরকারের সংসদে যে আমাদের পাশ করা আইন, এই আইন বাতিলও হয়নি, এই আইন রহিত হয়নি, এই আইন সংশোধনও করা হয়নি। তাহলে সেই আইনে বলা আছে প্রত্যেকটা জেলায় একটা ট্রাইব্যুনাল থাকবে। তো আমরাই আমাদের আইন গত 14 বছর ধরে ভায়োলেশন করে আমরা ট্রাইব্যুনাল করলাম না। না করলে আপনি কে বিচার করবে? পুলিশ হয়তো কাউকে ধরছে, বিচার করবে তো কোর্ট, আদালত। সেই আদালতে বিচারক নেই। আপনি দিচ্ছেন হয়তো নারী ও শিশু আদালতকে, সেই বিচারক হয়তো ওভারলোডেড। যে পুলিশ কর্মকর্তা তদন্ত করছেন, তার 101টা প্রায়োরিটি আছে। মানব পাচার তার 100 নম্বর প্রায়োরিটি, তার পলিটিক্যাল এইকে ধরো, অমুক ধরো, নানান কিছু করে। সে স্পেশালাইজড না এই এভিডেন্সগুলো কী করে আনতে হবে, তার বাইরে দেওয়ার জন্য সে যথেষ্ট তথ্য অনুসন্ধান করতে যেতে পারে না। তার ফলশ্রুতিতে যেটা হয়, আপনার 4% মামলা বিচার হয় না। মূল যারা ধরা ছড়ে, এবং আপনি মানব পাচার, মাদক, ইয়াবা, এগুলো হচ্ছে সংঘবদ্ধ অপরাধ। সংঘবদ্ধ অপরাধ আপনি ক্যারিয়ারকে ধরলে কোনো সমস্যার সমাধান হয় না। এখানে মূল জায়গাটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কার কাছে যায়, কোন চক্রটা। আপনি যাদেরকে ধরছেন, আপনি তো ইয়াবার জন্য গত 20 বছর তো আপনি লাখ লাখ মানুষ ধরছেন। আপনি ধরে কি ইয়াবা পাচার কমেছে না বেড়েছে? সংখ্যা দেখেন, মানব পাচার কমেছে না বেড়েছে? আপনি যদি মূল হোতাদেরকে ধরতে না পারেন, কারা কন্ট্রোল করছে, আপনি এইরকম ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো সংখ্যা বলতে পারবেন এতদিন ধরেছি, তা আপনার ধরার রেজাল্টটা কি? কমেছে মাদক, কমেছে মানব পাচার। তো যদি আপনি নাই কমে, আপনার প্রিভেনশন যদি না হয়, তার মানে কোথাও না কোথাও গ্যাপ আছে, সমস্যা যদি থেকেই যায়। আর যেটা আমি বলছিলাম, শেষ করে এই কথাটা দিয়ে, এই যে আমার লোকজন সমুদ্রপথে, বঙ্গোপসাগরে বা ভূমধ্যসাগরে মারা যাবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জন্য ভীষণ লজ্জার। এই সংকটের সমাধান ঐক্যমত সম্মিলিতভাবে করাটা খুব জরুরি। যে একেবারে শেষ দিকে আমরা নাজিমুল হক, একটু আপনার কাছ থেকে জানতে চাই ছোট্ট করে 30 সেকেন্ডের মধ্যে, যে আমাদের বিচার প্রক্রিয়াটির ক্ষেত্রে এত ধীর গতি কেন, বা আমরা কেন তাদেরকে বিচারের আওতায় আনতে পারছি না? আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি যে কেন বিচারের আওতায় আসে না বেশিরভাগ মামলা,
তো তাহলে আমাকে এভাবে বলতে হয় যে যারা বৈধভাবে যাচ্ছে, সুন্দরভাবে যাচ্ছে, তারা সবগুলো সেক্টরকে ওপেন করে কাজ করে, এটা ডকুমেন্টেড হয়। আর যারা মানব পাচারের উদ্দেশ্য থাকে তারা আসলে মাঠে একটা দালাল শ্রেণী রাখে, যেখান থেকে কানেকশনটা কেটে যায়। মানে সে ওই দালালকেই চেনে। আমরা যখন বাদীকে জিজ্ঞাসা করি তোমাকে কে নিয়েছিল, ওই দালালকে দেখায়। তুমি কিভাবে এসছো, দালালকে দেখায়। কি কি ডকুমেন্ট ছিল, দালালের হাতে ছিল। জি। মানে আমরা ওই চেইনটা পাই না। দালালকে যখন এটা ধরা হয় তখন সে বলে যে আরো একজন মাঝখানে ছিল। মানে এইটা এতগুলো চেইন ক্রিয়েট করে যে আমাদের শেষ পর্যন্ত পৌঁছাতে যেয়ে অনেক সময় আমরা ঠিকমতো গন্তব্যে পৌঁছাতে পারি না, পৌঁছাতে কারণ পারেন এবং দালালরা প্রমাণ করা কঠিন হয়ে যায়, সে কারণে বিচারের ধীরগতি বলছিলেন। আপনাদের চারজনকে এই আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।